তানভীর আহমেদ। আজকে আমি আপনাদের আইইউবি অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলভ করাবো। সো হিয়ার ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি of 10 kg mass for 4 seconds so that the change of velocity becomes 40 meter per second. তার মানে এখানে বল কত বা ফোর্স কত সেটা জানতে চাওয়া হচ্ছে এবং দেওয়া আছে ওই বডিটার ম্যাস বা ভর 10 কেজি এবং ওই 10 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড যাবত একটা বল ক্রিয়া করেছে আর ফোর্সটা ক্রিয়া করেছে। এরপর যে বেগের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে জানতে যাচ্ছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কত। এখানে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 10 কেজি। এরপর আমরা এখানে দেওয়া হচ্ছে সময় বা টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড এবং আমার এখানে জানতে চাওয়া হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কত। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে অলরেডি এম এর ভ্যালুটা দেওয়া আছে 10 কেজি, এ এর ভ্যালুটা দেওয়া নেই। তো আমাদের এখন এ এর ভ্যালু বের করতে হবে। আবার এখানে দেওয়া আছে যে ভেলোসিটির চেঞ্জ বা ভেলোসিটির পরিবর্তন হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তো ভেলোসিটির পরিবর্তন v ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। স্পেসিফিক্যালি এখানে ভেলোসিটির পরিবর্তন চেয়েছে। তো এখানে হবে v মাইনাস c, মানে আদি ভেলোসিটি এবং শেষ ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটির যে ডিফারেন্স সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আমরা জানি a is equal to v minus u divided by t। যেহেতু v minus u divided by t এবং এখানে v minus u 40, সো আমরা এখন সেই সূত্রে v minus u divided by t এর ফর্মুলা বসাই। সো এখানে 40, t এর ভ্যালু আছে 4 সেকেন্ড, সো 4 সেকেন্ড। তার মানে আমার এখানে হচ্ছে 10 ms ইনভার্স 2। এখন আমরা এই 10 ms ইনভার্স 2 বা এর মান জানলাম এবং আমাদের যে m সেটা হচ্ছে 10 কেজি দেওয়া আছে। সো আমরা f সমান সমান m এর সূত্রে ফর্মুলা আমরা যদি বসাই, f সমান সমান m a, এখানে m সমান সমান 10 কেজি কিন্তু a সমান সমান 10 মিটার পার সেকেন্ড, তাহলে 100 মিটার। তার মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। লেটস মুভ টু কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 প্লিজ। ওকে, কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে when 8 millicoulomb flows through 12 potential difference, how much electric energy will be transformed। মানে চার্জ 8 millicoulomb, তো আমরা লিখতে পারি q is equal to 8 millicoulomb এবং এখানে বলা হচ্ছে potential difference or v is equal to 12 volt। এরপরে জানতে চাই হচ্ছে হাউ মাচ ইলেকট্রিক এনার্জি উইল বি ট্রান্সফার্ড। দ্যাট মিনস আমরা এখানে এনার্জি বা ইলেকট্রিক এনার্জি কত সেটা জানতে চাওয়া হচ্ছে। সো আমরা জানি যে E is equal to q v, এটা হচ্ছে ফর্মুলা। তো E is equal to qv যা আমরা জানি, যেহেতু দেওয়া আছে 8 মিলিকুলম। সো এই 8 মিলিকুলমকে আমরা যদি কুলম্ব বেনে তাহলে অ্যান্সারটা হবে এরকম 8 ইনটু, সো অ্যান্সারটা হবে 8 ইনটু 10 ইনভার্স 3 কুলম্ব। আচ্ছা, এই 8 ইনটু 10 ইনভার্স 3 কুলম্ব যে আমরা যদি 12 ভোল্টের সাথে গুণ দিই তাহলে যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে আমার ই এর মান। তো আমরা এখন সেটাই করি, ই ইজ ইকুয়াল টু 8 ইনটু 10 ইনভার্স 3 কুলম্ব ইনটু 12 ভোল্ট। তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 0.096 জুল। সো অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে 0.096 জুল। প্লিজ নেক্সট কোশ্চেন প্লিজ।
সো সরি, এখানে কোশ্চেন নাম্বার 4 দেয়া আছে, বাট কোশ্চেন নাম্বার 3 হবে। The question is, what is the efficiency of a Carnot engine working between vapor point and ice point? আচ্ছা, বলেছে ভেপর পয়েন্ট আর আইস পয়েন্টের ভিতরে যদি কার্নো ইঞ্জিন থাকে তাহলে সে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি কত। তো আমরা জানি কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি E is equal to কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি E is equal to 1 minus lower temperature by higher temperature. So 1 minus lower temperature by higher temperature into 100. এটা হচ্ছে আমার কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি। সো এখন এই কোশ্চেনে যেগুলো দেওয়া আছে যে ভেপর পয়েন্ট এবং আইস পয়েন্ট, আমরা জানি ভেপর পয়েন্টের টেম্পারেচার অলওয়েজ 273 কেলভিন প্লাস 100 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 373 কেলভিন। ভেপর পয়েন্ট হচ্ছে যেই টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয়, সেখানে 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, সেটার সাথে 273 কেলভিন, 273 যোগ করে এই সেলসিয়াস টেম্পারেচারটাকে আমরা কেলভিনে নিয়েছি। আচ্ছা, এরপরে ভেপর পয়েন্ট হচ্ছে হায়ার টেম্পারেচার মানে T of H। এখন দেওয়া আছে আইস পয়েন্ট। সো আমি যদি আইস পয়েন্টেরটা হিসাব করি তাহলে T of C হবে, আইস পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো 273 প্লাস 0 ইজ ইকুয়াল টু 273 কেলভিন। তার মানে আমরা T of H এবং T of C পেয়ে গেলাম। এখন আমরা এফিসিয়েন্সিটা বের করব। এখন যদি আমরা এফিসিয়েন্সি বের করি, এফিসিয়েন্সি 1 মাইনাস লোয়ার টেম্পারেচার which is 273 কেলভিন divided by higher temperature which is 373 Kelvin into 100%. 100 এ গুণ দেওয়া হয় যাতে এফিসিয়েন্সি কত পার্সেন্ট সেটা বের করা যায়। সো ইফ উই ক্যালকুলেট দিস, আমাদের অ্যান্সার হবে 26.81%. So the answer will be answer number D, the value 26.81%. Next question please. Next question please. এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ 100 MeV ফোটন। তো আমরা আমাদের এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে, এন্ড আমরা জানি E সমান সমান HF। এখানে F টা ফ্রিকোয়েন্সি, সুতরাং F is equal to E by H। কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ 100 MeV ফোটন। তো এখানে E এর মান দেওয়া আছে মেগা ইলেকট্রোভোল্ট, E is equal to 100 মেগা ইলেকট্রোভোল্ট। সো প্রথমত আমাদের E এখানে বসবে এবং H এর ভ্যালু আমরা জানি H is equal to 6.626 into 10 ইনভার্স 34। তো আমরা H এর ভ্যালু, H একটা ধ্রুবক, এটাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়, এটার ভ্যালু অলওয়েজ 6.626 ইন্টু 10 ইনভার্স 34 হয়। আচ্ছা, এখন আমাদের এখানে E ক্যালকুলেট করার জন্য E এর ভ্যালু জুলে নিতে হবে। তো E এর ভ্যালু জুলে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত ইলেকট্রোভোল্ট, মেগা ইলেকট্রোভোল্টকে ইলেকট্রোভোল্টে নিই। সেটার জন্য আমাদের 100 into 10 to the power 6 100 into 10 to the power 6 নিলে
আমার এই 100 মেগা ইলেকট্রোভোল্টে হবে কনভার্ট হবে, কেননা আমরা জানি 1 মেগা ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রোভোল্ট। সো 100 মেগা ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রোভোল্ট। মানে ইলেকট্রোভোল্টে গেল, এখন আমাদের যেখানে কনভার্ট করতে হবে সেটা হচ্ছে জুলে কনভার্ট করতে হবে। 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়াল টু 1.602 ইন্টু 10 ইনভার্স 19 জুল। সো এই ইলেকট্রোভোল্টের সাথে আমরা যদি গুণ দেই 1.602 ইন্টু 10 ইনভার্স 19 জুল, তাহলে আমরা ই এর ভ্যালু জুলে চলে আসবে। এবং আমরা এইচ এর ভ্যালু জানি এটা 6.626 ইন্টু 10 ইনভার্স 34। তাহলে আমরা এফ এর ভ্যালু বের করার জন্য এই ই এর ভ্যালু থেকে এই এইচ এর ভ্যালু আমরা যদি ডিভাইড করি, তখন যেই ভ্যালুটা বের হবে সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। So now let's just calculate. So আমরা জাস্ট ইজিলি এফ এর ভ্যালু বের করার জন্য এই ই এর ভ্যালু অর্থাৎ 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.602 ইন্টু 10 ইনভার্স 19, এই ইটাকে এইচ দিয়ে ভাগ করবো, অর্থাৎ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে ভাগ করবো। তার মানে 6.626 ইন্টু 10 ইনভার্স 34, যখন যে ভ্যালুটা আসবে সেটা হার্জে আসবে। আচ্ছা, সো দ্য ভ্যালু ইজ, লেটস জাস্ট ক্যালকুলেট এই ভ্যালুটা কত হবে। Exactly. So the answer is 2.41 into 10 to the power 22. 2.41 into 10 to the power 22 hertz. So our answer will be option number A. That's the solution. Next question, please. আমাদের নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। তার মানে আমার এখানে এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে। এখন আমাকে বলা হয়েছে এই দুটা ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল বের করতে। তো আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলি যে কোন সূত্র অ্যাপ্লাই করে আমাদের দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে হয়। তো সূত্রটা হচ্ছে এটা, cos থিটা ইকুয়াল টু দুইটা ভেক্টর যদি থাকে, যে দুইটা ভেক্টর থাকবে সেই দুইটা ভেক্টরের ডট গুণন, অর্থাৎ এ ডট বি ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের মানের গুণফল। আচ্ছা, এখন আমার যেহেতু অ্যাঙ্গেল বের করতে বলা হয়েছে, তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য আমার জাস্ট কসটা ইনভার্স করে দিতে হবে। তো আমি যদি এখানে লিখি কস ইনভার্স এ ডট বি, এবং এখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান, তাহলে এটা হচ্ছে আমার সূত্র। আচ্ছা, এখন আমরা দেখি দুটা ভেক্টর, যে দুটা ভেক্টর দেওয়া আছে সেগুলো কি কি। আচ্ছা, ভেক্টর এ দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। ভেক্টর বি দেয়া আছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো প্রথমে এখন আমাদের বের করতে হবে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল। আচ্ছা, তো আমরা যদি এখন ডট গুণফল বের করতে যাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে আই ক্যাপগুলোর সহগের গুণফল, জে ক্যাপগুলোর সহগের গুণফল এবং কে ক্যাপগুলোর সহগের গুণফল এর সমষ্টি। তার মানে এই আই জে দুটা ভেক্টরের আই জে এবং কে, এগুলোর সাথে যে সংখ্যাগুলো থাকবে
সেই সংখ্যাগুলোকে পরস্পরের সাথে গুণ দিব, গুণ দিয়ে সমষ্টি বের করব। তখন যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে এ এবং বি এর ডট প্রোডাক্ট। আমি যদি ভেঙে দেখাই তাহলে অ্যান্সারটা হবে এরকম, এ ভেক্টরে আই ক্যাপের সহগ হচ্ছে 2, বি ভেক্টরে আই ক্যাপের সাথে আছে 6, আমি 2 আর 6 গুণ দিব, 2 গুণ 6। আচ্ছা, এরপরে যোগ, যেহেতু সমষ্টি বের করতে হবে দুটো গুণ 4 এর সাথে। এরপরে এ ভেক্টরে যে ক্যাপের সাথে আছে 3, বি ভেক্টরে যে ক্যাপের সাথে আছে -3, তো আমি এই দুটো গুণ দিব, 3 ইন্টু -3। এরপরে এ ভেক্টরে কে এর সাথে আছে -1, বি ভেক্টরে কে এর সাথে আছে +2, তো আমি এটা নিয়ে দিই -1 ইন্টু 2। আচ্ছা, এখন যে ভ্যালুটা বের হবে, আচ্ছা এখানে মাঝখানে যোগ চিহ্ন। আচ্ছা, এখন যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছে আই ক্যাপের গুণফল 12 প্লাস জে ক্যাপের সহগের গুণফল হচ্ছে -9 প্লাস এখানে হচ্ছে -2। তো আমার ডট প্রোডাক্ট হবে -11 1। তার মানে আমার যে এ ডট বি এর মান হচ্ছে আমার এখানে 1। তার মানে আমার উপরেরটা এ ডট বি 1। এখন আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের আলাদা আলাদা করে মান বের করতে হবে। এখানে এ ভেক্টর দেয়া আছে, আমরা জানি মান বের করার সময় এই যে ভেক্টরটা দেয়া আছে, এই ভেক্টরের যে সহগগুলো থাকবে সেগুলোকে রুটের ভিতরে স্কয়ার করতে হবে, তাহলে আমার মানটা বের হবে। সো আমি স্কয়ার করি, আই ভেক্টর আই ক্যাপের সাথে আছে 2 স্কয়ার প্লাস জে ক্যাপের সাথে আছে 3 স্কয়ার প্লাস কে ক্যাপের সাথে আছে -1 তো -1। এখন আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এ ভেক্টরের মান। তো 4 + 9 + 1, so the answer will be √40। √40, তার মানে আমরা এ ভেক্টরের মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে √40। আচ্ছা, এখন আমার বি ভেক্টরের মানটা বের করতে হবে। তো বি ভেক্টরের মান বের করার জন্য আমরা কি করব? বি ভেক্টরের মান বের করার জন্য আমরা এই যে বি ভেক্টর এটার সহগগুলোকে স্কয়ারের রুটের ভিতরে স্কয়ার করব। তাহলে করি, এটাকে আমি যদি রুটের ভিতরে স্কয়ার করি তাহলে আমার এখানে আই এর সাথে আছে 6, তো 6 স্কয়ার প্লাস জে এর সাথে আছে 3, সো -3 স্কয়ার প্লাস কে এর সাথে আছে 2 স্কয়ার। এখন আমার এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 36, রুটের ভিতরে আমি যদি নেই তাহলে হচ্ছে 36 প্লাস 9 প্লাস 4। তার মানে আমার এখানে 40 49 মানে √49 is equal to 7। তার মানে আমরা যেটা পাচ্ছি, এ ভেক্টরের মান পেয়েছি আমরা √14 এবং বি ভেক্টরের মান পেয়েছি আমরা 7। তার মানে আমার এখানে থিটার মানটা হবে cos ইনভার্স। আমরা যদি এখন এইখানে মানগুলা একের অপরের সাথে বসাই তাহলে এটা দেখতে এরকম হয়, cos ইনভার্স a ডট b এর মান হচ্ছে আমার 1, a এর মান হচ্ছে আমার √14, b এর মান হচ্ছে আমার 7। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করি, cos ইনভার্স 1 divided by √14 into 7, so the answer would be 87.48। সুতরাং আমার এখানে যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে 87.48 এবং এটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা দেওয়া আছে অপশন নাম্বার ডি তে। So that's the solution. Please, next question please. Now let's move to the next question. Question number 6. এখানে বলা হয়েছে a body is thrown vertically upward with a velocity of 196 meter per second
হোয়াট ইজ ইটস ভেলোসিটি আফটার 1 সেকেন্ড। তার মানে বলা হয়েছে একটা বডিকে যে ভেলোসিটিতে উপরের দিকে নেওয়া হয়েছে বা উপরে মারা হয়েছে সেটা হচ্ছে 196 মিটার পার সেকেন্ড। এখন জানতে চাই হচ্ছে উপরে ওঠার 1 সেকেন্ড পরে এটার ভেলোসিটি কত, মানে একটা বডিকে উপরে মারা হলো 196 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ঠিক 1 মিনিট পরে সেটার ভেলোসিটি কত হবে। দ্যাট মিনস যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। একটা জিনিস, দুইটা জিনিস অলওয়েজ মনে রাখবো, যদি উপর থেকে নিচে কিছু একটা পড়ে তখন সেখানে পজিটিভ অ্যাক্সেলারেশন, আর যদি নিচ থেকে উপরে কিছু একটা মারা হয়, এই যে এরকম নিচ থেকে উপরে মারলাম, সো এখানে এই যে উঠলো, এই যে সো এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, আর নিচের দিকে নামার সময় পজিটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, তার মানে আমার যে সূত্র, সেই সূত্রটা হবে এটা, v ইজ ইকুয়াল টু u মাইনাস জি টি। আর যদি পজিটিভ অ্যাক্সেলারেশন হতো তাহলে সূত্র হতো এরকম, v ইজ ইকুয়াল টু u প্লাস জি টি। যেহেতু এখানে নেগেটিভ অ্যাক্সেলারেশন বা মন্দন, তার মানে আমার এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এখানে আমার দেয়া আছে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বাই u এর ভ্যালু অর্থাৎ 196 মিটার পার সেকেন্ড। সো আমরা এটা লিখে ফেলি, u ইকুয়াল টু 196 মিটার পার সেকেন্ড। কেন 196 মিটার পার সেকেন্ড হচ্ছে u? কারণ ইনিশিয়াল ভেলোসিটি বোঝাতে u ইউজ করা হয়, আর ফাইনাল ভেলোসিটি বোঝাতে v ইউজ করা হয়। আচ্ছা, তো যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি বা যে ভেলোসিটিতে উপরে মারা হয়েছে সেটা হচ্ছে 196 মিটার পার সেকেন্ড, সো আমার এটা দেয়া আছে। সেকেন্ডলি বলা হয়েছে 1 সেকেন্ড পরে ফাইনাল 1 সেকেন্ড পরে যে ভেলোসিটি সেটা কত হবে। সো আমার এখানে t দেয়া আছে, t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। সো আমার t দেয়া আছে, এবং আমরা জানি g এর ভ্যালু, আমরা জানি g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। এখন সর্বশেষে আমার বলা হচ্ছে এই 1 সেকেন্ড পরে v এর মান কত। তার মানে আমরা জাস্ট সূত্রে মানগুলা বসাবো, তাহলে আমাদের অ্যানসার বের হয়ে যাবে। তো আমরা যদি এখন সূত্রে মানগুলা বসাই, v ইকুয়াল টু u এর ভ্যালু 196, সরি এখানে হ্যাঁ v এর ভ্যালু 196 মাইনাস g এর ভ্যালু 9.8 এবং t এর ভ্যালু 1। তো 1 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি হবে 186.2। এখানে দেখা যাচ্ছে যে অ্যানসারটা দেওয়া হয়েছে সেটা ভুল, অ্যানসার হবে 186.2। মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে দেয়া আছে if the velocity of a wave is 3.1 meter per second and time period is 0.20 second, then what is the wavelength? তো আমরা জানি যে wavelength is equal to v is equal to lambda f। আমরা জানি v is equal to lambda f। এখানে আমার যে বলা আছে ইফ দ্য ভেলোসিটি অফ আ ওয়েভ, তার মানে আমার v এর মান দেয়া আছে, v এর মান এখানে বলা আছে 3.1 ms ইনভার্স 1। আচ্ছা, এরপরে আমার এখানে বলা হচ্ছে টাইম পিরিয়ড 0.20 সেকেন্ড, টাইম পিরিয়ড 0.20 সেকেন্ড, বাট আমরা জানি v ইকুয়াল টু ল্যাম্ডা f। এখানে f টা হচ্ছে কম্পাঙ্ক বা হার্জ বা ফ্রিকোয়েন্সি, বাট আমরা জানি ফ্রিকোয়েন্সি f ইজ ইকুয়াল টু 1/t, আর এই টিটা হচ্ছে টাইম যেটা দেওয়া আছে 0.20 সেকেন্ড। তার মানে আমরা যদি ফাইনালি এই সূত্রটাকে দেখি, কনভার্ট করে দিতে হবে এরকম, v ইজ ইকুয়াল টু ল্যাম্ডা
ইন্টু 1/t। আচ্ছা, এখন আমার এখানে ভেলোসিটি দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে বের করতে বলা হচ্ছে ওয়েভ লেন্থ বা এই ল্যামডা। তো এখান থেকে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ভি টি। এখন আমরা জাস্ট সিম্পলি গুণ দিব, যেহেতু দেওয়া আছে ভি এর মান 3.1, তো আমরা এখানে 3.1 দিলাম এবং টি এর মান দেওয়া আছে 0.20 সেকেন্ড, তো 0.20 গুণ দিলাম। তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ওয়েভলেন্থ। সো আমরা ক্যালকুলেট করি, 3.1 ইন্টু 0.2, অ্যান্সার হচ্ছে 0.62 মিটার, যেটা অপশন নাম্বার পি কে ইন্ডিকেট করে। সো অ্যান্সার ইজ 0.62 মিটার। Next question please. Next question please. এরপরের কোশ্চেনে বলা হচ্ছে 4 microfarad capacitor is charged by a battery of 9 volt. How much energy will be stored in the capacitor? তার মানে আমার এখানে ক্যাপাসিটরের এনার্জি কতটুকু এনার্জি স্টোর করা হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা জানি এনার্জি বের করার সূত্র হচ্ছে U is equal to half CP square. এখানে V দেওয়া আছে 9 ভোল্ট, V দেওয়া আছে যে 9 ভোল্ট, ভোল্টেজ এখানে 9 ভোল্ট দেওয়া আছে। এরপর বলা হয়েছে 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, তার মানে আমার এই সি সেটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাডকে ফ্যারাডেতে নেওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে 10⁻6 দিয়ে গুণ দিতে হবে। আমরা গুণ দিলাম 4 × 10⁻6, তার মানে আমার সি এর ভ্যালু দেওয়া আছে, আমার ভি এর ভ্যালু দেওয়া আছে। তার মানে আমি এখন এখানে যে ক্যাপাসিটরের যে স্টোরড এনার্জি সেটা বের করে ফেলতে পারবো জাস্ট সূত্রতে মানটা বসে। তো আমরা তাই করি, তাহলে ইউ সমান হাফ ইন্টু সি এর ভ্যালু 4 × 10⁻6 আর বি এর ভ্যালু হচ্ছে 9 হোল স্কয়ার জুল। তাহলে কত জুল আছে আমরা এখন ক্যালকুলেট করি, অ্যান্সার বের হয়ে যায়। So the answer would be 1.62. 1.62. Uh, 1.6 into 10⁻4. এখানে অপশন এ হবে, সেটা হচ্ছে 1.6 into 10⁻4। আমরা যদি এখানে ভালো মতো ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 1.62 into 10⁻4 জুল। তো এখানে ভুল দেওয়া আছে, অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন প্লিজ। এই কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স অফ টু বাল্বস রিটেন অ্যাজ 60 ওয়াট বাই 220 ভোল্ট আর একটা 60 ওয়াট 110 ভোল্ট। তার মানে এখানে দুটো বাল্ব দেওয়া আছে, বাল্ব দুইটা রেজিস্ট্যান্সের রেশিও জানতে চাওয়া হচ্ছে। সো আমার আর এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। আর কি
আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, এখানে দেওয়া আছে পাওয়ার 60 ওয়াট আর ভোল্ট 220 ভোল্ট ফার্স্ট বাল্ব। সেকেন্ড বাল্বের বলা হয়েছে সেকেন্ড বাল্বের পাওয়ার 60 ওয়াট এবং পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব হচ্ছে 110 ভোল্ট। সো এখন আমার এখানে 60 ওয়াট হচ্ছে P1, আমরা লিখি P1 হচ্ছে আমার 60 ওয়াট, সরি ভুল বলেছি, হ্যাঁ P1 60 ওয়াট এবং V1 220 ভোল্ট, 220 ভোল্ট। এরপরে আমার দেয়া আছে P2 60 ওয়াট এবং V2 110 ভোল্ট, 110 ভোল্ট। আমাকে বলেছে রেজিস্ট্যান্সের রেশিও বের করতে, সো R1 এবং R2 বের করে দেন আমাকে R1 এবং R2 ভাগ করে যে রেশিওটা, সেই রেশিওটা বের করতে হবে। আচ্ছা, সো আমার এখানে যেই জিনিসগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা এখন সূত্র বের করি যে কোন সূত্রে জিনিসটা বের করতে হয়, রেজিস্ট্যান্স বের করতে হয়। আমরা জানি P is equal to V square by R। এখানে Pটা হচ্ছে পাওয়ার, Vটা হচ্ছে বিভব, আর Rটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তো সেখান থেকে আমি যদি R বের করতে যাই, সুতরাং R is equal to V square by P। এই সূত্রে আমরা এখন মানগুলো বের করব। আমাদের কাছে V1, P1, V2, P2 আছে। তো আমি যদি এই সূত্রে মানগুলো বসাই তাহলে আমাদের R1 এবং R2 ইজিলি বের হয়ে যাবে। তো আমরা এখন সেই ক্যালকুলেশনটা করব। সেই ক্যালকুলেশন করতে গেলে আমি যদি ফার্স্টে R1 বের করি, R1 বের করতে যাই, তখন আমাকে V1 অর্থাৎ 220 ভোল্ট, এটা স্কোয়ার করতে হবে ডিভাইডেড বাই P। তো P1 এর ভ্যালু হচ্ছে 60 ওয়াট, এটা হচ্ছে আমার R1 এর ভ্যালু। আমি R2 এর ভ্যালুটা বের করব। তো R2 এর ভ্যালুর জন্য সেম ওয়েতে আমি V স্কোয়ার বাই P করব। তো এখানে V2 এর মান হচ্ছে 110 ভোল্ট, 110 ভোল্ট আমি স্কোয়ার করলাম, এবং P এর মান হচ্ছে P2 এর মান হচ্ছে আমার 60 ওয়াট, আমি 60 ওয়াট ওহম। আচ্ছা, এখন আমি দুটার ভ্যালু ক্যালকুলেট করব। সো আমি যদি ভ্যালু ক্যালকুলেট করি 220 স্কোয়ার ডিভাইডেড বাই 60, প্রথমটার মান আসে 806.67 ওহম, 806.67 ওহম, এবং R2 এর মান আসে আচ্ছা, আমি যদি এখানে আলাদা আলাদা করে ক্যালকুলেট না করে এই ভ্যালু দুটাকে যদি রেশিও বের করতে বলা হয়েছে, ভাগ করে দিই ডিরেক্টলি, তাহলে জিনিসটা একটু ইজিয়ার হয়। তো আমি সেই কাজটাই করব। R1 ডিভাইডেড বাই R2, তাহলে আমি মানগুলো সহজে বসিয়ে দিই। 220 হোল স্কয়ার বাই 60 ওয়াট, আবার ভাগ করব নিচে 110 হোল স্কয়ার বাই 60 ওয়াট। এই 60 আর এই 60 কাটা যায়, তো কাটা গেলে আমার ফাইনালি যে ভ্যালুটা আসবে এখানে নেই, সেটা হচ্ছে 220 বাই 110 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু R1 বাই R2। এখন আমি ক্যালকুলেট করি। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি, আমার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে R1 by R2 is equal to 4, বা R1 by R2 is equal to 4 by 1। তার মানে আমার R1, সুতরাং আমার অ্যান্সারটা কত হয়, R1 is to R2 is equal to 4
4:1, তার মানে আমার যে অনুপাত, আমি যদি R1 আর R2 ভাগ করি তখন আমার যে রেশিওটা হয় সেটা হচ্ছে 4:1। এখানে আবার অ্যান্সার ভুল হয়েছে, এখানে অ্যান্সার হবে সি, অর্থাৎ 4:1। আচ্ছা, তো এই কয়টা টাইপের ম্যাথের যে ফর্মুলাগুলো দেখালাম এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আই বিলিভ আইইউবি ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকবে, এই ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দিবে, এই সূত্রগুলোর ভিতরে কভার হয়ে যাওয়ার কথা। বাকি থিওরিগুলো তোমরা যদি বেসিকগুলো ভালো মতো মাথায় রাখো তাহলে আশা করি থিওরিগুলো পারবে, বাট ম্যাথমেটিক্সের জন্য এগুলো আইইউবির ফিজিক্সের ভিতরে যে ক্যালকুলেশনসগুলো থাকবে ম্যাথমেটিক্যাল, সেগুলোর জন্য হোপফুলি এই কয়েকটা টাইপের ভিতরে অনেকটুকু তোমরা কমন পাবা। সো আশা করি তোমরা টাইপগুলো বুঝতে পেরেছো, আমাদের সাথে থাকবা। দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। আই হোপ তোমরা বুঝতে পারছো।